আমার মতো ভুল কেউ করবেন না প্লিজ। আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোর জন্য এখন পস্তাতে হচ্ছে। আমার বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে তেমন একটা পছন্দ করতাম না। ফুতু আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে এখন আবার তার স্ত্রী মুখ খুলেছে যে কালকে রাত্রে তালাক হয়ে গেছে। আর এটা যখনই বাংলাদেশের জনগণ শুনতে পারছে যে আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে, তখন থেকে এই বাংলাদেশের মানুষ কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে ভরে ফেলছে। আমাদের এক ভাই আবু তহা আদনান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল। যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান, কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? সমস্যা, আমি পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে, এটা বলতে গেলে আমার 3 ঘন্টা সময় লাগবে। কেন এত বেসবর, কেন এত আনুগত্যহীনতা, কেন? কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধশক্তির উপরে, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম, যদি ক্ষমা চাইতো আল্লাহর কসম মাফ করে দিতাম। ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে। সারা ম্যাডাম বলতেছেন? জি আচ্ছা, আমি আপনাকে ওই যে মেলে আপনাকে SMS করছিলাম। মানে দেখা যায় কি নানানজন নানান ধরনের কমেন্ট করে, তো আসলেই যে কোনো একটা বিষয় ক্লিয়ার ভাবে না জেনে কথা বলাও ঠিক হবে না। সেই জন্য দেখলাম যে আমি আগে ম্যাডামের থেকে শুনবো যে আসলে বিষয়টা কতটুকু সত্য, যেহেতু আপনি ভালো জানেন ওনার বিষয়টা। তো কাইন্ডলি একটু বলবেন যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য এটা, বা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন ভালো হতো। আমি যা বলেছি তা সবই সত্য, এবং তার ওয়াইফের ব্যাপারটা নিয়ে আসলে সবাই সাধারণত হেজিটেশন ফিল করে, তো মনে করে যে বা আমাকে বুলিং করা হচ্ছে এটা বলেই যে আমি তার দ্বিতীয় পক্ষ ইত্যাদি। আসলে দ্বিতীয় পক্ষের বিষয়টা আমার হলো মাদ্রাসা নিয়ে ব্যস্ততা ছিল। আমি মাদ্রাসা আমি ছাড়া আমার পরিচালনা করার কেউ ছিল না তখন। আমি তখন একটা চিন্তা করলাম, আমার ভেতরে সংসার জীবন এনের ব্যাপারে একটা তিক্ততা ছিল। আমার ইচ্ছে ছিল না যে আমি কারোর সাথে লাইফ লিড করবো। আমার সম্পর্কে একটু আবার বলি, একটু মনোযোগের সাথে শুনে। তো আমার ইচ্ছে ছিল না যে আমি সংসার জীবন করব বা বাচ্চা কাচ্চা নিব, এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি এতটাই মানে ফ্রাস্ট্রেটেড ছিলাম এই বিষয়ে। দেন আমি এই সিদ্ধান্ত থেকেই আমি তার অফারটা চুজ করি, এটা ভেবে যে আমি তার সাথে তো আমার লাইফ লিড করতে হবে না, যেহেতু তার ওয়াইফ আছে সে তার জায়গায় থাকবে, আমার একটা ছায়া থাকলো। স্বাভাবিক একটা ডিভোর্সি মেয়ে এটা ভালো না, এবং সে যেহেতু প্র্যাকটিস করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে। আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না, তো সে তার জায়গায় এরকম আমার একটা চিন্তা কাজ করছে, আমি মাদ্রাসায় থাকবো। তারপর কিন্তু বিয়ের পরপরই সে আজকে ফোর্স করা শুরু করে যে তার আমার সাথে থাকবে, আমাকে নিয়ে সে রংপুরে যাওয়ার জন্য ফোর্স করা শুরু করে, সে আমাকে তারা থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি। আমাকে তার তার প্রথম পক্ষর সাথে সে কোনোদিনও তার সাথে মন থেকে চলতে পারে না ইত্যাদি। এটা হইতেই পারে, স্বাভাবিক, মানুষের জীবনে হয়, ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। তখন আমি বললাম যে দেখো, আমি তো আর এইভাবে বলে তোমার সাথে বিয়ে করি না। যদি আমি সংসারী করতাম তাহলে আমি একটা সিঙ্গেল বা ডিভোর্সি আমার সাথে কুকু মিলে এমন কাউকে বিয়ে করতাম। কিন্তু আমি তো এটা কিভাবে দেখবো যে আমার সামনে দিয়ে তুমি তোমার স্ত্রী বাচ্চা কাচ্চা এদেরকে, সেটা স্বাভাবিক, তাদের হক, এদের সাথে চলবো, আমি তো এটা পারবো না। তখন সে বললো কি যে না, আমি এটা আমি ব্যালেন্স করবো, আমি করবো, তোমাকে শিখিয়ে দিব না। তো তার প্রেসারে আমি তখন আমার মাদ্রাসা আমার মেজো বোনকে বুঝাই দিয়ে, ও যদিও তখন অত বুঝে না, বুঝিয়ে দিয়ে দেন আমি রংপুরে যাই। যাওয়ার পর আমাকে রংপুরে নেওয়ার পরে তার প্রথম পক্ষ খুবই প্রেসার দেওয়া শুরু করে তাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। যদিও সে শুরুতে ওই যে ফ্যান্টাসি যেটা বললাম না, ফ্যান্টাসি বসে প্রথম পক্ষ এরকম থাকে যে হাজবেন্ডকে বিয়ে করে, ওই যে হাজবেন্ড সে খুব করে ফোর্স করে বিভিন্ন ইস্যুর কারণে, মনে করে যে আচ্ছা ঠিক আছে করলেই বুঝবে। কিন্তু করার পরে যখন দেখে যে আমি খুব হ্যাপিলি লাইফ লিড করতেছি তার সাথে, বা সে আমার সাথে সুখী, তখন সে খুব কান্নাকাটি শুরু করে এবং ফোর্স করা শুরু করে যেন আমাকে ছেড়ে দেয়। সে এই ফোর্সটা করে, সে বারবার মেসেজ করতে থাকে, এই ফোর্স করতে থাকে। আদনান সাহেব পেরেশানির মধ্যে থাকে। প্রথম একটা বছর তার প্রথম পক্ষকে নিয়ে সে খুব পেরেশানি উঠায়। এই কথাটা আমি মিস করে ফেলছি গতকালকে সাগর ভাইকে দেওয়া যে ইন্টারভিউ ছিল এর মধ্যে। এই পেরেশানির সময়ই সে কি করে জানেন, সে একেবারে আমার দিকে ডাইভার্ট হয়ে যায়। এই পেরেশানির সময় সে সম্পূর্ণ আমাকে বেছে নেয়। সে যখন তাকে এভাবে বলতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য বা একদিক বেছে নেওয়ার জন্য, তখন আদনান সাহেব আমাকে বেছে নেয়।
আমাকে বেছে নিয়ে সে রংপুর ছেড়ে একেবারে ঢাকায় চলে আসে, ঢাকায় এসে আমার সাথে সেটেল হয়। আপনি তো ঢাকায় এই হলো থাকতেন না? হ্যাঁ, আমি আগেও ঢাকায় থাকতাম, মাঝখানে কিছুদিন ওই যে রংপুর বললাম না, এই যে থাকলাম 2 বছরের মতো। তখন এই যে তার প্রথম পক্ষের এই পেরেশানির কারণে সে আবার আমাকে নিয়ে ঢাকায় চলে আসে, ঢাকায় সেটেল হয়, সে আমার মুখী হয়ে যায়। তখন সে প্রথম পক্ষ নিজের মতো করে থাকা শুরু করে। আদনান সাহেব ওই যে যেহেতু বেবি আছে, খরচ টরচ দেওয়া শুরু করে। এবার তাদের সাথে কোনো তেমন আর বন্ডিংও ছিল না, সম্পর্কও ছিল না। হঠাৎ করে তিনি যখন নাকি এই যে মেয়েদের সাথে ইনভলভ হওয়া শুরু করলেন, তখন সে এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা শুরু করলেন তার প্রথম পক্ষকে, যে সে তার প্রথম পক্ষের সাথে চলবে। এটা বললেই যেহেতু জানে যে মানে এতদিন আমার সাথে সব চলছে, সব করছে, আমি হয়তো একটু মন খারাপ করতে পারি, এবং সেটাকে সে ইস্যু করে তার সামনের পথটা আর সুগম হবে, এভাবে সে আর কি আমার সাথে ঝামেলা করা শুরু করে। তখন সে বলে যে আমি প্রথম পক্ষকে তার হক আদায় করতে দেই না। এই কথা বলে সে মানুষকে বা আশপাশের মানুষকে, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা মোটামুটি আমাদের এই পারিবারিক ঝামেলাগুলো সম্পর্কে জানে, তাদেরকে বলা শুরু করে, তার আশপাশের অ্যাডমিন এদেরকে বলা শুরু করে তাদেরকে তার ফেভারে নেওয়ার জন্য। ফেসবুকে তো ওটাই পোস্ট করতে দেখলাম যে আপনি নাকি মানে সাবেক যে ওয়াইফ ছিল নাকি, এটা বলা শুরু করে। কিন্তু আমি আপনাকে সিকোয়েন্সটা বললাম, বুঝেছেন কি কোথা থেকে কি হয়েছে? এটাই হলো ধারাবাহিকতা। আপনি যদি পারেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে এই জিনিসটা একটু তুলে ধরবেন, এই বিষয়টা একটু তুলে ধরবেন। তারপরে আপনি আমার কাছে এখন প্রশ্ন রাখতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনার জানা। আমি তো জানতে চাচ্ছি সেটা হলো ওই যে সিসিটিভির যে বিষয়টি, ওটা আসলে কি মানে ওই কোনো মেয়ের সাথে ওনার মানে রিলেশন নিয়ে নাকি মানে? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটেজে সবার শেষে যে এটা বসেছিল না, হ্যাঁ, কালারিং বোরখা পরা মুখ খোলা যে মেয়েটা, এই মেয়েটাই হলো এয়ার হোস্টেস, এবং এই মেয়েটাই তার 15 বছর আগের প্রেমিকা। কেন এত কিছু হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেট এটা করা যায় না? অবশ্যই যায়, যায়, আমার কথা সত্যতা প্রমাণ করা যায়। এবং এই মেয়েটার সাথে সে দিনরাত কথা বলে, ফোনে চ্যাট করে অনেক দিন ধরে। আপনার সাথে আপনার সামনে কথা বলে না? আমার সামনে যখন নাকি আমার কাছে প্রকাশ পেয়ে গেছে, তারপরে আমার সামনেই করা শুরু করছে। একটা বিষয় আছে না যে মানে ভয় ভেঙে গেলে যেটা করে, তখন আমি কোণঠাসা হয়ে যাই, তখন আমি মায়ুস হয়ে যাই। কখনো বলি যে আচ্ছা ঠিক আছে করো, কখনো আবার খারাপ লাগলে তখন আবার বলতেছি না আমি পারবো না। এই একটা অবস্থার মধ্যে দিয়েও আমি লাস্ট পুরো 10টা দিন কাটাইছি। তারপরে আমি গিয়ে না ওই পোস্টটা করে ফেলছিলাম। আমার দ্বারা কিছু ভুল বিচ্যুতি হয়ে গেছে আমার অবস্থান থেকে, এটাও আমি স্বীকার করি, গুনাহ করে ফেলছি। যেমন আমি পারিবারিক বিষয়টা এভাবে পাবলিকলি বলা হয়, এটা গুনাহ, এটা গুনাহ। আর আমি সবার সাথে মানে আলেমদের সাথে আমি অনেক চেষ্টা করছি, সে বসে নাই। এটা পাবলিকলি না হলে সে বসতো না, কোনোদিন আমাকে স্পষ্ট কথাও বলতে দিত না। যখন আমি আলেমদের সাথে কথা বলার জন্য ট্রাই করছি বা এভাবে তারা শিডিউল দিতে, সে কি করে জানেন? তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে। আমার সাথে ভালো ব্যবহার করলে আমার তো দুর্বলতা আছেই, আমাকে তখন আর আমি আর সত্যটা তখন বলতে পারি না। এর আগেও একবার আমি মার্কাজউদ্দার হযরতের কাছে তার সাথে গেছি, হযরত আমাকে বারবার বলছেন আপনি কি কিছু বলতে চান, আপনি কি কিছু বলতে চান। এটা হলো আরো 1 বছর আগের কথা। আমি না তখন বলতে পারিনি, কারণ তার সাথে আমার সুসম্পর্ক। সে আমাকে হযরতদের কাছে নিয়ে যায়, খুব ভালো ব্যবহার করে, আমি যেন স্পষ্ট কথা বলতে না পারি। তখন কারণ আমার ভিতরে ভয় থাকে বাসায় এসে মারধর করবে, ঝামেলা করবে, এর চেয়ে ভালো আচ্ছা থাক, চুপ থাকি। কারণ এখন তো এটা ঝামেলা না। আমি সব বুঝে শুনেই আমি আসলে পোস্টটা দিয়েছি। আমি জানি যে এরপরে হয়তো আমার দ্বারা সবকিছু স্পষ্ট করা সম্ভব হবে হযরতদের কাছে। কারণ সে কি করে, আপনাকে যে মারধর করেছে এটা সত্য না? বেশক সে একদিন মারধর করছে এরকম না, সে আমাকে প্রচুর নির্যাতন করছে, প্রচুর প্রচুর। এটা মানে আসলে কি, সে বদমেজাজি। আর মারধর আমাদের সমাজে নারীরা না যে অনেক খারাপ, এটা সত্য কথা। তো নারীরা অনেক খারাপ না, নারীরা মুখে মুখে তর্ক করে, অনেক কথা বলে, সেজন্য হাজবেন্ডরা হয়তো বা মারধর করে, তাও তার মতো না। আর কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর জমিনের উপরে আছি, আমার জান্নাত জাহান্নামের ফয়সালা যে আল্লাহর হাতে। আমি কোনোদিনও আমি তাকে কোনো ভয়াবহ কোনো ইস্যু ছাড়াই সে আমাকে মারতো। সে বলতে চায় কি, সে ওমরায় যাবে, সবাইকে একসাথে নিয়ে যাবে। আমার এটা ব্যক্তিত্বের সাথে আমার ভালো লাগে না। আমি বলি কি জান, তুমি যাও, আমার ভালো লাগে না। তখন সে আমার উপরে মারা শুরু করলো। চিন্তা করছেন, আমার একটা রুচি থাকতেই পারে, সে আমাকে এতটুকুতে মারা শুরু করলো। বললাম না যে আমি বলতেছি আমি রাস্তা চিনি না, সে বলতেছে আমি চিনবো না কেন। তারপরেই আমাকে বলতেছে আমি চিনি না বললাম, আবার মুখে মুখে তর্ক করে এরকম বলে, চিনি না বললাম, আমি বললাম এটা মুখে মুখে তর্ক, তখন বলে বেয়াদব। বুঝতে পারছেন, মানে কোনো কথাই বলা যাবে না। এই ধরনের ডমিনেটিং একটা ক্যারেক্টার, এবং হচ্ছে প্রচন্ড বদমেজাজি।
আল্লাহ হয়তো তাকে এখন যদি আল্লাহ চাই ইসলাম দান করবে, তবে হয়তো এই যে যারা আস্ফালন করতেছে তার ভক্তরা, এই আস্ফালনের চোখে তার পুরোপুরি ইসলাম হবে না। তাকে যদি তার সত্যটা রিকগনাইজ করতে দিত ভক্তরা, বা সে এখন ভক্তরা এত লাফালাফি করতেছে, সে নিজেকেই সত্য মনে করতেছে, আর সে তো উন্মাদ হয়ে গেছে। সে এখন নিজেকে বাঁচানোর জন্য কোনো কিছুতেই মানে কোনো 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 আল্লাহর ভয়ের বিষয় বা ওয়াল্লাহি বলতে সে ভয় পাইতেছে না। ইয়ার হচ্ছে সে বিষয়টা সত্য। এবং ওই দিন ওই তার সাথে যেটা বলতেছিলাম, সারা রাত কথা বলছে আগের দিন, তারপরে ওই দিন আসছে, এভাবে কথাবার্তা চালাচ্ছে তারা, এইভাবে ওই মানে যে ধরনের ঘনিষ্ঠ কথাবার্তা, যেমন ভালোবাসা, ভালোবাসি, এগুলো আমি কিভাবে নেই? আমি তো তাকে অনেক ভালোবাসি, আসলে আমি তো তাকে তার প্রথম পক্ষের মতো ছেড়ে দেইনি। আমি এটাই বলছি গতকালকে, হয়তো যদি শুনে থাকেন। না, আমি সাগর ভাইকে এটা অফার করেছিলাম যে আমাদের সাথে কাউকে রাখা যায় কিনা, তো তিনি বলতেছেন আসলে কাকে রাখবো, আসলে আমি তো আর চিনি না। সাগর ভাইয়ের সাথে আমার লাস্ট 1 সপ্তাহ ধরে কথা হচ্ছে, আমি বারবার এটা বলছিলাম, এই ম্যানেজ করতে পারছে না বলেই আর মানে সেভাবে পরে বলে যে আপনি আসেন, আপনার সাথে তো আমরা আগেও প্রোগ্রাম করেছি, আমি সেই বিষয়টার রেফারেন্স টেনেই আমি আপনাকে প্রেজেন্ট করব। ইভেন আমি সাগরকে এটাও অফার করেছি যে আমি শুধু অডিওতে কথা বলি, তিনি বললেন না, আসলে একটা স্ট্যান্ডার্ড আছে, একটা শো এর, আমরা একটা শো করতেছি। এখন বর্তমানে আদনান সাহেবের সাথে কি আপনার কথাবার্তা হয় নাকি উনি আর যোগাযোগ মানে রাখছেন? না, গতকালকে যখন লাইভ হলো, লাইভ হওয়ার পরে সরাসরি মার্কাজউদ্দৌলা হযরত তিনি আমাকে কল করছেন, তারা বসে আছেন 12 নম্বর, তার একটা মার্কাজ আছে সেখানে। দেন আমি সেখানে গেলাম, আমার ভাই ছিল, আমার বোন ছিল, আমার ফ্যামিলি মেম্বার ছিল, আর সেখানে আদনান সাহেব ছিল। সেখানে মানে আমাদের আর কি বিচ্ছেদের প্রসেসে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। ওখানে ফাইনাল কথা তবুও হয় নাই, অনেক রাত হয়ে গিয়েছে, তারপরেও ইনশাআল্লাহ। এখন আপনার ইচ্ছা কি? কালকে রাত 3টা 3:30 পর্যন্ত হযরত বসেছিলেন। আচ্ছা, সেটাতে সে আগ্রী করে না, সে বলে যে আমি তারহান জামিলা চাই। আমি তো বলছি যে সে যদি যা করে, যেগুলো আমি কষ্ট পেয়েছি, যেগুলো সে আমাকে কষ্ট দিচ্ছে, এগুলো যদি না করে, তাহলে তো আমি কোথায় যাব? আমি কেন যাব? আমার 2টা বেবি নিয়ে, আমার একটা অতীত আছে, আমার এত সুন্দর সংসার, আমি কেউ নিশ্চয়ই নষ্ট হইতে দিতে চাই না। কিন্তু সে আমাকে এত পেইন দিচ্ছে, আমার আসলে সামনে রাস্তা নাই, আমার এখন একা থাকতেই ভালো লাগে। সে ভালো থাক। এখন উনি কি চায়? উনি কি আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছেন নাকি? এটা কি কিরকম? এটাই বলছে যে আমার সিদ্ধান্ত এটা যে আমি তাকে রাখবো না। বুঝতে পারছি। তখন দেখেন, আমি আপনাকে বলি, সে যে আমাকে এত টর্চার করছে, আমি তো কোনোদিনও বলি নাই, জানতেও দেই নাই, কখনো বলি নাই। এটা তো আমার জীবনে আজকে 5 বছর ধরে ঘটতেছে। কিন্তু এখন কেন আমি আউটবার্স্ট হয়ে গেছি, আমি নীরব থাকতে থাকতে আউটবার্স্ট হয়ে গেছি। কারণ কি, একটা মেয়ে এক দিক সামলাইতে পারে, 10টা দিক না। আর এটা আছে আমাকে এভাবে নির্যাতন করে, আমি এটা মানতেছি, তার সব ওজোর মানতেছি, সব অভিমান মানতেছি, সব নির্যাতন মানতেছি। কিন্তু যখন নাকি সে আবার নারী সংক্রান্ত বিষয় দিয়েও আমাকে আরো টর্চার করা শুরু করছে, আমি আর পারতেছি না, আমি আর পারি নাই। আমি নিজেও আর চাই না, এই ট্রেনগুলো আমি আর নিবো না। বুঝলেন? আপনার শুনেন, আমি বলি, আপনারা পারলে সত্য বলেন। অশ্রদ্ধা, অসম্মান আর কটু বাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই। মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায়, না, ভুল ধারণা আপনার, কখনো নয়। আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো, ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না, সে কিসের স্বামী? সমস্যা, আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে, এটা বলতে গেলে আমার 3 ঘন্টা সময় লাগে। তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দেব ইনশাআল্লাহ। কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে, কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে 10 গুণ বেশি আছে। আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না, সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না। ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না, তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন। স্ত্রী হবে কেমন? কোমল, নমনীয়,
আস-সামউ ওয়াত তাআ, শুনবে, আনুগত্য করবে। যে কথাগুলো কোরআন সুন্নাহর মধ্যে আছে এগুলো শুনবে, আনুগত্য করবে। স্বামীর সম্মান বুঝবে। সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে, তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায়, এমন হবে স্ত্রী। ঘরে ঢুকেই খাটাস খুটুস, কথা নাই বার্তা নাই, ঝগড়াঝাটি, হ্যাঁ খাওয়া রেডি করা, যাও খেয়ে নাও। আপনারা কি মনে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। এখন তো আপনারা সব তসলিমা নাসরিনের ফ্যান হয়ে বসে আছে। ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে। সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে? কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনি খুঁজছেন সমান অধিকার, আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার। কত বোকা আপনি! কোন কমন সেন্স নাই, ননসেন্স। বাসায় ঘরে ঘরে প্রবলেমস গুলো চলতেছে, ঘরে ঘরে। কেন এত বেসবর? কেন এত আনুগত্যহীনতা? কেন? কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধশক্তির উপরে। এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। সৌন্দর্য, ভালোবাসা তো আজ আছে কাল নাই। বিশ্বাস, রেসপন্সিবিলিটি, সবর, ইতাআত, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো, বৈবাহিক সম্পর্ক হচ্ছে 40 বছর, এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই। এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে, ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না। বলছে না, আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই। এই তো 40 বছর আগের জেনারেশনটাকে আপনি দেখেন, আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন। কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে, সবই একই অবস্থা। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তখন আবার দেখা যাবে কি আইন কানুন, সমাজ, পরিবেশ সব মেয়েদের পক্ষে। দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন। দিন শেষে দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে। মানে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়াক্ট না করে থাকতে পারবেন না। তখন যদি আপনি কোনো রিয়াক্ট করে ফেলেন, সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়বে। এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ভালো লাগছে না, আল্লাহ পাকের নেয়ামত ভালো লাগছে না। আর যারা দিনদার, যে স্বামীরা দিনদার, পরহেজগার, মুত্তাকি এবং দ্বীনের পথের পথিক, তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত? স্বামীকে স্পেস দিতে হবে, তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, তাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য, আমার স্বামী উম্মতের সম্পদ। তার যেন কোনো পেরেশানি না হয়, তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয়। সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে। এতে আমিও জান্নাতে যাব, সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পরিবারগুলো এভাবে হচ্ছে না। কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেড আপ। আবার অনেক সময় আমরা যারা আছে, আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যায়। এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না। নরম হতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে সবকিছুর একটা সীমা আছে। ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার? তখন আসহাবুল কাহাফ হয়ে যেতে হবে। আসহাবুল কাহাফ, নিজের কবরের ফিকির নিজে করি, নিজের পথ নিজে বুঝি, কিছু করার নাই। তো যেখান থেকে এখানে আসছি ভাই, আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি। আপনার কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, এই যে আমি আপনাকে জেনারেশনের ক্রমবর্ধমান অধঃপতন দেখাচ্ছিলাম। ওই সময় ছিল এরকম, তারপরে আসতেছে না, তারপরে ব্যভিচারের যুগ, তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল, এরপরে আসলো সমকামিতার যুগ। এখন সমকামিতা আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছেন, ট্রান্সজেন্ডার। মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে, বাহির থেকে মেয়ে, বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে। মানে বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে, আবার ভিতর থেকে ছেলে, বাহির থেকে মেয়ে। যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক? আমাকে বলেন, এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক? ওর জন্য মানসিক হাসপাতাল খোলেন, ওর জন্য ওকে পাবনায় পাঠান, অথবা অন্য কোনো জায়গায় পাঠান, চিকিৎসা করতে হবে। মাথা থেকে সে মেয়ে, একটু বোঝেন, মাথা থেকে মেয়ে, বাহির থেকে ছেলে, সার্জারি করে সে মেয়ে হচ্ছে। মেয়ে হয়ে কার সাথে সে সেক্সুয়াল সম্পর্ক করবে? ছেলের সাথে না মেয়ের সাথে? ছেলের সাথে না মেয়ের সাথে? তাহলে আগে ছিল ছেলে, সার্জারি করে হলো মেয়ে, যৌন সম্পর্ক করবে কার সাথে?
ছেলের সাথে, তার মানে সে ছেলে ছিল, ছেলের সাথেই যৌন সম্পর্ক করছে, এ আদতে একটা সমকামী। এটা ট্রান্সজেন্ডারশিপ নয়, এটা একটা সমকামিতাই। শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি, ওই সুদকে সরাসরি খাওয়ার ঘুরিয়ে খাওয়ার মতো। একটা ছেলে একজন মনে করেন যে মেয়ে, ফিজিক্যালি মেয়ে, মানসিকভাবে ছেলে, সার্জারি করে এখন সে ছেলে হতে যাচ্ছে, তো এ যৌন সম্পর্ক করবে কার সাথে? মেয়ের সাথে। তাহলে সৃষ্টিগতভাবে ছিল মেয়ে, যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে, সেও একটা সমকামী। তাহলে আদতে এইসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম। আর সমকামিতা সম্পর্কে এই যে আল্লাহ পাকের কালাম আল কুরআনুল কারীমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয়নি। আল্লাহ পাক বলেছেন, হে লূত, তোমার কওম এমন পাপ করছে, এই পাপ এই মহাবিশ্বে কেউ কোনোদিন করে নাই। এই ৭ আসমানের যত গ্রহ নক্ষত্র আছে, এদিকেও প্রাণের অস্তিত্ব আছে। আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন, কিন্তু প্রাণের অস্তিত্ব আছে। এই পুরো মহাবিশ্বে কেউ কখনো এরকম পাপ করে নাই, ছেলে ছেলের সাথে জেনা করে নাই, মেয়ে মেয়ের সাথে জেনা করে নাই। ওই যে প্রথম তাগুতের গোড়া পশ্চিমারা এটা সুন্দর করে ভিডিও করে ইন্ডাস্ট্রি খুলে নায়ক নায়িকা ওদের রেডিমেড ভাড়া করা থাকে, পর্ন স্টারগুলা, এরা সমকামী। এই সমকামিতার ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানুষের মগজগুলো আস্তে আস্তে ওইদিকে নিয়ে গেল। কেউ জানতোই না যে এগুলো বলে কিছু আছে। এটা ইন্ডাস্ট্রি, একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো, এটা একটা ইন্ডাস্ট্রি। এখানে নায়ক নায়িকা থাকে, ওরা ওদের নায়ক নায়িকা টাকা দিয়ে ভাড়া করা হয়, করে এদেরকে দিয়ে এই কাজগুলো তারা করে। এটা তারা এনজয় করে না, শুটিং করে। তারা এগুলো এনজয় করে না, কি করে? শুটিং করে। একটা দুইটা ক্লিপ, এগুলো একদিন দুই দিনে হয় না, এটা 1 সপ্তাহ ধরে, 2 সপ্তাহ ধরে, 1 মাস ধরে শুটিং করতে হয়। যারা এই পথ থেকে ফিরে আসছে তাদের বিবৃতি হচ্ছে এগুলা। খুবই নির্মম। যে করতে চায় না, ওই প্যাচের মধ্যে পড়ে গেলে ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করানো হয়। তো এই ভিডিওগুলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো। মানুষ দেখে এগুলো